7 নাম্বার, আয়তন যথাক্রমে তাপমাত্রায় আয়তন যথাক্রমে কত? -40 এবং এত তাপমাত্রায় গ্যাসের আয়তন কত? এটা কোনো অঙ্ক? বলো। V1 বাই কত? T1 P2 T2 পারবা? তাপমাত্রা চেঞ্জ আছে না? বুঝছো না? 8 থেকে 10। 10 থেকে 20। 16 নম্বর দেখো কি বলছে, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কি কিছু পরিমাণ শুষ্ক বায়ুকে সমুষ্ণ প্রক্রিয়ায় সমুদ্রের আয়তন অর্ধেক করে, চূড়ান্ত চাপ কত? সমুষ্ণ মানে তাপমাত্রা স্থির। কি স্থির? তাহলে সূত্র কি বলতো? P1 V1 ইকুয়াল টু কত? P2 V2। মাঝখানে হয়েছি দাও না, এটা দিয়ে রাখছি খালি। এটা হয়েছি দাও, এটা বন্ধ করো। তারপর বলো, কয় নাম্বার গেল? 18 থেকে 20। 19 নাম্বার দেখো, টি তাপমাত্রায় 1 লিটার বায়ুকে উত্তপ্ত করা হলে যতক্ষণ না পর্যন্ত আয়তন উভয় দ্বিগুণ হয়, চূড়ান্ত তাপমাত্রা কত? কি প্রবলেম? ক্লাস কয়টায় তোর? র্যাম থাকলে কিভাবে হবে? কোত্থেকে আসছস? তার সূত্র কি? P1 V1 বাই কত? T1 ইকুয়াল টু P2 V2 বাই কত? T2। তোমাকে ক্লাস কয়টায় বলতে পারো আমারে? এক্সাম থাকলে আমি কি করবো? এক্সাম শেষ কয়টায়? পারবা না? তো না পারার কি আছে? এটা কেন পারতেছো না এগুলি? কেন পারতেছো না? 20 থেকে 30। 20 থেকে 30। 30 থেকে 26 নাম্বার আসো। 26 নাম্বার আসো। একটি সিলিন্ডারের আবদ্ধ গ্যাসের তাপমাত্রা 30 থেকে 100-তে উন্নীত করা হলো, চাপ কত শতাংশ বৃদ্ধি পাবে? 30 থেকে 100-তে উন্নীত করলাম, চাপ কত শতাংশ বৃদ্ধি পাবে? তাহলে P2 বাই কত? P1 T2 বাই কত? T1। T2-র মান কত? 373 বাই কত? 303। কত আসে দেখো তো? 1 পয়েন্ট কত? তার মানে 23%। বুঝছো কেমনে? P2 মাইনাস কত? P1 বাই কত বলো তো? নিচে P1, তাহলে কত? 1.23 মাইনাস 1 বাই কত? 1। তাহলে কত বলো তো? 0.23 গুণন কত? 100%, তার মানে কত? 23%। বুঝছো না বুঝো নাই? বুঝছো?
আর কোনটা বলো? 30 থেকে 40? কোন হ্রদের তলদেশে পানির উপরিতলে আসা একটি বুদবুদের ব্যাস 3 গুণ হইছে। কি 3 গুণ হইছে? ব্যাস 3 গুণ হইছে। হ্রদের পানির সর্বোচ্চ তাপমাত্রা ও ঘনত্ব সমান হলে হ্রদের গভীরতা কত? করাই নাই অঙ্ক? এই অঙ্ক করাই নাই? তাহলে কি সমস্যা? এই অঙ্ক করাইলে প্রবলেম কি? বলো বলো, এটা করাইলে প্রবলেম কি? কথা কয় না। এই অঙ্ক করাই নাই, করাইলে প্রবলেম কি? জোরে বলো। হ্যাঁ হ্যাঁ, কথা বলে না কেন? জোরে বলো। কি সূত্র দেখেন আগে? এটা করাই নাই অঙ্ক এগুলি? বলছি তো এই অঙ্ক থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। তাহলে কি প্রবলেম? প্রবলেম তো হওয়ার কথা না। শর্টকাট সূত্র আছে একটা, n³ - 1 গুণন 10.2। 3 গুণ হয়েছে না? 27 - 1 গুণন 10.2 কত আসে বলো? হম হম, বুঝছো না? আমরা বুদবুদের কনসেপ্ট তোমাদেরকে শিখাইছিলাম। এখানে আয়তন কম থাকে, এখানে আয়তন বেশি হয়। তাহলে এখানের আয়তন যদি V1 হয়, এখানকার আয়তন কত? NV1 ধরলাম। এইচ গভীরতা যদি হয়, এখানকার চাপ যদি P2 হয়, এখানকার চাপ কত? P2 + H ρg, মনে আছে? তার সূত্র কি ছিল বলো? P1 V1 = কত? P2 V2। P1 এর মান কত? P2 প্লাস কত? H ρg। V1 এর মান কত? জানি না। P2 এর মান কত? জানি না। V2 এর মান কত? n/V1। তাহলে P2 + H ρg ধরলাম। এই V1 V1 কেটে দিলাম, থাকলো কি? n × P2। তাহলে সেই ক্ষেত্রে H ρg = কি পেতে পারি? n-1 × P2। এখানে H এর মান কি লিখতে পারি? n-1 × কত? P2/ρg। P2 বায়ুর চাপ না? বায়ুর চাপ মুখস্থ, 10⁵ বায়ুর চাপ মুখস্থ, 10⁵ রোর মান 10³ জি এর মান 9.8। এটা ভাগ দিলে পাইবা 10.2। মানে এই মানগুলি ফিক্সড। কিছু না বলে বায়ুর চাপ কত? 1.1, 10⁵ 1.01, 101.325 kPa। মনে আছে নি? বায়ুর চাপ 76 সেন্টিমিটার মার্কারি প্রেসার, অথবা কি 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, এটা কত বলেন তো? 10⁵ এই মানটা গুণ দিলে ভাগ করলে পাবা কত? 10.2। তাহলে চেঞ্জ হবে কে? শুধু এনটা চেঞ্জ হবে, আর বাকি সব ফিক্সড না। ঠিক আছে, তাইলে এটা একটা শর্টকাট হিসেবে ইউজ করতে পারো অবজেক্টিভে ইউজ করার সময়। যে যদি কি হয়, এখানে খেয়াল রাখতে হবে যাতে বায়ুর চাপটা 10⁵ হয়। অনেক সময় হইতে পারে না যে চাপ কম বেশি আছে, তখন কিন্তু আবার এটা মিলবে না। তখন এই লাস্ট লাইন এটা মনে রাখলে আবার মিলবে। P2/কত? রোজি। এখানে n-1 কি আয়তনের গুণ। যদি ব্যাসের গুণ দেওয়া থাকে, তাহলে আয়তনের সাথে ব্যাসের সম্পর্ক কি ঘনের সমানুপাতিক না? তাহলে আয়তনের ক্ষেত্রে এইটা সবে সূত্র। আয়তনের গুণ দেওয়া থাকলে, যদি ব্যাস বা ব্যাসার্ধ দেওয়া থাকে,
তাহলে এইচ এর মান কত হবে? n³ - 1 গুণন কত? 10 পয়েন্ট। বুঝছো না বুঝো নাই? না বুঝো নাই? ওটাও 4, 5, 6। 4 নাম্বার, প্রকৃত গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে যখন কি নিম্ন চাপ উচ্চ তাপমাত্রা না কি চাপ? নিম্ন চাপ উচ্চ তাপমাত্রায়, মনে রাখবা গরুর প্যান্সার ঠিক করে দেওয়ার কথা তো তোমাদের বলছিলাম, একটু দেখে নিবা, আমরা ছবি দিছিলাম কিছু তোমাদেরকে। নিম্ন চাপ উচ্চ তাপমাত্রায়, এটা মুখস্থ করো। নিম্ন চাপ উচ্চ তাপমাত্রায় আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। 5 থেকে 10। জোরে বলো। একটা বেশি একটা কম মানে? আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড ইওর পয়েন্ট। তুমি আরে বুঝাইতে পারো নাই নাকি নিজে বুঝতে পারো নাই? আমি বিষয়টা বুঝি নাই। নিম্ন চাপ বলতে বুঝাইছি এই যে 0.5 অ্যাটমসফিয়ার চাপটা কমে, দেখেই তো বুঝাই দিতেছি। আর উচ্চ তাপমাত্রা মানে এটা তাপমাত্রা বেশি। And মানে তোমার তো একটা মিললে হবে না, তোমার কি করতে হবে? দুইটাই মিলতে হবে। মানে তুমি এখান থেকে একটা, ওখান থেকে আরেকটা নিবা, এরকম তো আর হবে না। মানে এরকম অপশন চুজ করতে হবে যেখানে কি চাপও কম, তাপমাত্রাও কি বেশি। এখানে যদি 400 কেলভিন হইতো তারপরে এটাই আনসার। কথা বুঝো নাই? মানে মূল উদ্দেশ্য কিন্তু কি খালি তাপমাত্রা বাড়ানো না, চাপও কি কমানো। তারপর বলো 5 থেকে 10। 5 নাম্বার, দেখো এখানে যেটা বুঝাইতে চাইতেছি, দেখো এখানে যে √3p/ρ দিছি, পি আর রো এর একক দিয়েই কিন্তু বেগের একক হবে। তাহলে √3টা কি করতে? √3টা কি এককের উপর কোনো ই আছে না মানের উপর ই আছে, ইফেক্ট আছে? মানের উপর। এটাই বলছে যে, এখানে বলছে সমীকরণে √3 সংযুক্ত হওয়ার কারণ কি। এটা হচ্ছিল স্থানিক মাত্রায় সংখ্যার সাথে সম্পর্কিত, মানে এটা সংখ্যাকে কি চেঞ্জ করতেছে। বুঝছো? পানি দেওয়া, চা দেওয়া মানে স্থানিক মাত্রা মানে হচ্ছিল, এটার ইংলিশে বলতেছে হচ্ছিল পার্শিয়াল ভ্যালু, মানে হচ্ছিল ওই মানটা আর কি বুঝেছে। বাংলা করলে স্থানিক মাত্রা আসে। 6 থেকে 10। 6 নাম্বার, কক্ষ তাপমাত্রায় বায়ুতে গ্যাসের মূল গড় বর্গবেগ কত? গ্যাস বলতে কারে বুঝাইছে বলো তো? বায়ুর যে কোনো একটা গ্যাসের কথা বুঝাইছে। বায়ুতে সবচেয়ে বেশি গ্যাস কে থাকে? নাইট্রোজেন থাকে। তাহলে নাইট্রোজেনের যদি সিআরএমএস বের করো কত আসে বলো তো? 3 RT বাই কত? এম না? √3 কত? 8.314 গুণন টি এর মান কত? 273। চিন্তা করি। আর ওটা কত? 28 × 10⁻³ না? মনে পড়ে? 10⁻³ কেন দিছি বুঝছি? কেজিতে নিয়েছি, কতদিন শিখিয়েছিলাম। বলো কত আসে? ক্যালকুলেটারটা কই বাজান, একটু দেখ না, কষ্ট কর। বইটা হা করে চাই রেখেছিস। বলো বলো। 493.13 সবার হইছে? তো দেখো তো, এটা কি হাঁটার গতির সমান, বাসের গতির সমান, পৃথিবীর মুক্তিবেগের সমান? পৃথিবীর মুক্তিবেগ মানে পৃথিবী থেকে মুক্ত করতে হলে যে বেগ দিতে হবে সেটা হচ্ছে 11,000 সামথিং বেগ দিতে হবে। কত? পৃথিবী থেকে মুক্ত হওয়ার জন্য। মনে করো এটা ডিল মারলাম, আমার হাতে চলে আসছে না। এটা যদি আমি কি করতাম বলতো, 11,000 সামথিং বেগ দিয়ে নিক্ষেপ করতাম, সে আর পৃথিবীতে আসতো না। এটার নাম হচ্ছে কি মুক্তিবেগ। এটা আমরা মহাকর্ষ চ্যাপ্টারে পড়বো। হুম। তাহলে এটা কি প্লেনের বেগ, কিন্তু এটার কাছাকাছি কিছু একটা। বুঝছো? মানে বুঝাইছে মোটামুটি কার বেগের সমান? প্লেনের বেগের সমান। 7 থেকে 10।
10 থেকে 20। 10 থেকে 20। 14 নাম্বার। তাপমাত্রা কত গুণ হলে অক্সিজেন গ্যাসের অণুর বেগ দ্বিগুণ হবে? কি বলে? বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক কি রুটের সমানুপাতিক না? তাহলে টি কত হইলে দ্বিগুণ হবে বলো তো? 4 গুণ হইলে কি হবে? রুট করলে 2 গুণ হবে না? এটা না পারার কি আছে? এটা না পারে যে জন, কে বলে মানুষ তারে? পশু সেই জন। 14 থেকে 20। 20 থেকে 30। কোন গ্যাসের 3টি অণুর বেগ এত 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 গ্যাসের গড় বেগ, গড় বেগ, এই 3টি ধারণা রাশিগুলো পরস্পর সম্পর্কিত? সি ইকুয়াল টু সি আর স্কোয়ার, ঠিক আছে। সি স্কোয়ার ইকুয়াল টু এটা, এটা ঠিক নাই। আর আমরা বলছিলাম সিআরএমএস এর মান সবচেয়ে বড়, মনে আছে? তার মানে কি 3 নাম্বার আর 1 নাম্বার সঠিক। গ্যাসের কণার মধ্যে কোনো কোনো আকর্ষণ বল নাই। যেহেতু গ্যাসের কণার মধ্যে কোনো আকর্ষণ বল থাকে না, সেই জন্য গ্যাসের বেগ কি হয়, মানে গ্যাসের কোনো শক্তি থাকে না আর কি, বিভব শক্তি থাকে। বলো আর কোনটা? বলো আর কোনটা? আর সমস্যা নাই, আগায় গেলাম। 27 থেকে 30। 30 থেকে 40। একটি আদর্শ গ্যাসের তাপমাত্রা টি হতে বৃদ্ধি করে 2T করা হলো, কোন রাশিটি দ্বিগুণ হবে? টি থেকে 2T করলে কি হবে বলুন তো? গতি শক্তি দ্বিগুণ হবে, অথবা আরএমএস এর বর্গটা দ্বিগুণ হবে। তার মানে কি বলতো? কারণ কি সিআরএমএস এর সাথে সম্পর্ক কি? রুট না? কিন্তু সি স্কোয়ারের সাথে সম্পর্ক কি হবে? টি না? তাহলে টি থেকে 2T করলে কোন রাশিটি দ্বিগুণ হবে বলেন তো? গড় বর্গ বেগটা দ্বিগুণ হবে না? আরএমএস তার দ্বিগুণ হবে না? বুঝছি না, বুঝিনি। 34 থেকে 40। কোন একটা পাঠাইছি, সেটা হলো তোর ওই যে রজনীগন্ধা। একটা আছে তোর ওই যে একটা হলো সূর্যমুখী, আর একটা হলো কত ছিল বলো? কত? 37 নাম্বার। দেখো কি বলছে। 37 বলছে নির্দিষ্ট তাপমাত্রায় সকল গ্যাসের অণুর জন্য কোন রাশিটি ধ্রুবক বলো? ভর ধ্রুবক। ভরবেগ ধ্রুবক, আয়তন ধ্রুবক, গতিশক্তি ধ্রুবক, অবশ্যই ভর ধ্রুবক। ভর কি চেঞ্জ হয় কখনো? 38 থেকে 40। 40 থেকে 50। 50 থেকে 60। টপিক 3 আসো। এক থেকে 10। 10 থেকে 20। 9 নাম্বার দেখো কি বলছে। স্থির তাপমান নাইট্রোজেন অক্সিজেন গ্যাসকে মিশ্রিত করা হলে নিচের কোন গ্যাসের জন্য প্রযোজ্য হবে? আমরা বলছিলাম গতি শক্তি সমান হবে, গড় গতি শক্তি সমান হবে ক ক। বলছি আমরা সব চেঞ্জ হবে, কিন্তু কি হবে না? গড় গতি শক্তি চেঞ্জ হবে না। গড় গতি শক্তি কার উপর ডিপেন্ড করে খালি বলতো? স্বাধীনতার মাত্রার উপর।
অক্সিজেন নাইট্রোজেন দুইজনে কি দুই পারমাণবিক না? তাহলে দুইজনেরই স্বাধীনতার মাত্রা কত? 5। তাহলে শুধু কার উপর ডিপেন্ড করে বলেন তো? স্বাধীনতার মাত্রার উপর ডিপেন্ড করবে। আন্ডারস্ট্যান্ড? এগিয়ে গেলাম। 10 নাম্বার দেখো কি বলছে। সকল তাপমাত্রায় অণুর গতিশক্তি সমান। গতিশক্তি কি সমান? গতিশক্তি সমান না, বারবার বলছি, গড় গতিশক্তি সমান। সমান গতিশক্তি সম্পন্ন সকল অণুর ভর একই। সমান গতিশক্তি সম্পন্ন সকল অণুর ভর একই না? একই তো নাও হইতে পারে। অণুর গতিশক্তি অর্ধেক হলে বেগও কি হয়? অর্ধেক হয়। মিথ্যা কথা। অণুর বেগ দ্বিগুণ হলে গতিশক্তি 4 গুণ হয়, কারণ বেগের সাথে কি গতিশক্তি বর্গের সমানুপাতিক। ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার না? তাহলে ঘোরা হবে অ্যান্সার। ঠিক করো। 11 থেকে 20, 20 থেকে 30, 30 নম্বর দেখো কি বলছে। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নাইট্রোজেনের গতিশক্তি কত? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেনের গতিশক্তি কত? পারবো না? ইকে ইকুয়াল টু কত বলো? 3/2। 3/2 না 5/2? 5/2 আর টি। আচ্ছা, এখানে একটা কথা বলে নেই তোমাদেরকে। যদি কখনো দেখো 5/2 দিয়ে মিলে নাই, তাহলে 3/2 দিয়ে করবা। কেন? রৈখিক গতিশক্তি বুঝাইছে। 5/2 কেন আসছিল মনে আছে? 3 আসছিল কি রৈখিকের জন্য, আর 2 আসছিল কি কৌণিকের জন্য। টোটাল হয়েছে কত? 5। অনেক সময় দেখবা যে অবজেক্টিভে 5/2 মিলে না, তাহলে কি দিয়ে মিলাইবা? 3/2। কেন? তখন রৈখিক গতিশক্তি বুঝাইছে। ঠিক আছে, আসো। 31 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 50 থেকে 60, 58 নম্বর আসো। কই কই কই? 58। একক আয়তনে অনুযায়ী গতিশক্তি ই, গ্যাসের চাপ সম্পর্ক স্থাপনকারী সমীকরণ কোনটি? গতিশক্তির সূত্র কি বলো? ইকে ইকুয়াল টু কত? 3/2 পিভি ছিল, মনে আছে? 3/2 এনআরটি ছিল না? তাহলে 3/2 ইকুয়াল টু কি লেখা যায়? পিভি। একক আয়তনের মান হইলে ভি কত? 1। তাহলে ভি যদি 1 হয়, তাহলে পি ইকুয়াল টু কি বলতো? 2/3 কে না? বুঝি না, বুঝি না, বুঝছি না, বুঝি নাই। তাহলে কি হবে বলতো? ইকুয়াল টু 2/3 পি হবে। ও না না, উল্টা বলছি না, ঠিকই আছে। ইকে ইকুয়াল টু 3/2 পি, ঠিকই আছে। ক, ক নাম্বার ঠিক আছে। 59 থেকে 60, 60 থেকে 70, আদর্শ গ্যাসের প্রতিটি অণু স্বাধীনতার মাত্রা কত? আদর্শ গ্যাস দ্বিপারমাণবিক গ্যাস বা মৌলিক গ্যাসকে বুঝাইছে। তো মৌলিক গ্যাসের কত? 5। তারপর 66 থেকে 70, হিলিয়াম কি আদর্শ গ্যাস? মৌলিক গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস। আদর্শ গ্যাস বলতে বুঝাইছি মৌলিক গ্যাস। এখানে মৌলিক গ্যাস দ্বিপরমাণু হয়, করছো না? 73 থেকে 80, আলহামদুলিল্লাহ। টপিক 4, টপিক 4 গামা তো শিখাই নাই। টপিক 4 এর বেশিরভাগই পারবো না, হ্যাঁ, আমরা এটা তাপগতিবিদ্যায় গিয়ে শিখবো। টপিক 5, টপিক 5, টপিক 5 গতিতত্ত্বের। টপিক 5 এর 1 থেকে 10, 10 থেকে 20, আলহামদুলিল্লাহ। সিকিউতে কোনো ইস্যু?
বলেন কত নাম্বার সিকিউ? তোমরা কই থেকে আইছো? তোমরা কি এই ব্যাচের? এনে কি করো? চেঞ্জ করে লাইছো? মানুষ জীবন যুদ্ধে আগায়, তোমরা তো পিছাইতে চাও। ঘুম ভাঙে না? তোর কাছে এদিক চলে আও। আচ্ছা, কইছিলাম বলো। সিকিউ কোনো ইস্যু নাই। আরে, মনে করছি নতুন টপিক শুরু করবো, ভালো লাগতেছিল। আসার মধ্যে ঘুরে বালি। পেজ বলো বাবা। 1 2 3। কে তাড়াতাড়ি খালি হবে বলতে পারো? বলো। যেখানে বেগ বেশি সে তাড়াতাড়ি খালি হবে, শেষ। বলছে, হ্যাঁ, সিআরএমএস যার বেশি। স্বাভাবিক তাপমাত্রা চাপে 1 মোল করে দুটি গ্যাস একই আয়তনের ছিপিযুক্ত দুটি পাত্রে রক্ষিত আছে। গ্যাস দুটির আণবিক ভর দেওয়া আছে এত এত। ছিপি খোলার সাথে সাথে ঘটনা ঘটে গেছে। গড় গতি শক্তি চাইছি। কি চাইছি? দুটি আণবিক ভর দেওয়া আছে, একটা 2 গ্রাম, একটা 32 গ্রাম, একটা হাইড্রোজেন, একটা কি, অক্সিজেন। তাহলে দুইটাই কি, দ্বিপারমাণবিক না? কেমন গতি শক্তি চাইছি? তাহলে ইকে ইকুয়াল টু কত বলো? 5/2 kT। মনে আছে না নাই? মনে আছে? আর বুঝাইতে হবে? তারপর কি চাইছি? পাত্র দুটি একই সাথে খালি হতে দ্বিতীয় পাত্রের তাপমাত্রার কিরূপ পরিবর্তন করতে হবে। একই সাথে খালি হইতে সূত্র কি বলো? C1 আর C2 কি হইতে হবে? সমান হইতে হবে, শেষ। রুট ওভার কত? CRT বাই কত M1, রুট ওভার কত? CRT বাই কত M2। আর বুঝাইতে হবে? বাচ্চা অঙ্ক। কি করছি বুঝছো নি? ধরে নিছি যেহেতু বেগ সমান হইলেই তাড়াতাড়ি সমান সময় খালি হবে। বলো তারপর। 23 নাম্বার দেখো কি বলছে। 23 নাম্বার দেখো কি বলছে। আবির পদার্থবিজ্ঞান গবেষণাগারে এত আয়তনের এত গ্রাম নাইট্রোজেন গ্যাসকে এত পারদ চাপে এত এত ঘটনা ঘটাইছে। বলছে প্রমাণ তাপমাত্রা ও চাপে গ্যাসটির আয়তন কত? এ পারা উচিত তো। বলো। P1,
এত গ্রাম নাইট্রোজেন গ্যাসকে এত চাপে গ্যাসের আয়তন ও গতিশক্তি উভয়ের পরিবর্তন হইল। নেহাল বলল গ্যাসের আয়তন গতিশক্তি উভয় হ্রাস পেয়েছে, আণবিক ভর এত। P1 V1 বাই কত? P1 P2 V2 বাই কত? T2। তাহলে এটা প্রমাণ যদি চিন্তা করো তাহলে এটা কত? চাপ কত? 76 সেন্টিমিটার। তাপমাত্রা কত? 273 কেলভিন। এটা কত? 39 প্লাস কত? 273। আর এটা কত? 0.64 গুণন 13,600 গুণন 9.8। এইচ রোজি না? বুঝছো না বুঝো নাই? বুঝছো না বুঝো নাই? আগাবো। এগিয়ে যেতে চাই। 24 থেকে 30। 24 সমস্যা। কি সমস্যা বলো? গরু না ঘোড়া? দুইটাতেই সমস্যা তো থাকা উচিত না। কি চাইছে? এসটিপি তে বি গ্যাসের গতিশক্তি কত? বি গ্যাসের এসটিপি তে গতিশক্তি চাইছে। গতিশক্তির সূত্র কি বলো? 3/2 হবে না 5/2 হবে? গুড। 3/2 হবে না 5/2 হবে? একটিতে নাইট্রোজেন গ্যাস অপরটিতে অজানা গ্যাস। তাহলে আগে এম বাই করে নাও। পিভি ইকুয়াল টু কত বলো? রুটওভার 3 PV বাই কত? এম। এম বাই করো। এম বাই করলে বুঝবে না? বুঝছো? কোন পাত্রে জানা গ্যাসটি আছে বলে তুমি মনে করো? দুইটারই এম বাই করবে। এম বাই করে দেখবো কোনটা 28। বুঝো নাই? কত আসছে এম এটার? এটা কিন্তু কেজিতে আসবে। বলো কত আসছে? বলো বলো। চব্বিশ থেকে 30। আর সমস্যা আছে? বলো বলো। কোনো সমস্যা নাই? এরকম কি হইতে পারে? সমস্যা নাই, মেনে নিলাম। লেখো গড় মুক্ত পথ। তোমার ছেড়ে দিলাম এখান থেকে। আমি বললাম রাস্তা পার হও ব্রিজ দিয়া। মনে করলা যে একদম উত্তপ্ত পরিস্থিতি, সকল স্কুল কলেজ কোচিং একসাথে ছুটি হয়েছে। এখন তুমি যদি রাস্তা পার হইতে নাও, দেখবা তুমি দাঁড়ায় থাকলেও ধাক্কায় তোমার পার করে দিছি। ধাক্কায় ধাক্কা ধাক্কায় ধাক্কায় উপরে উঠাই দিছি। যদি এখন অনেক বড় ব্রিজ হয়েছে সেজন্য এটার একটু কম। আগে যখন ছোট্ট ব্রিজ ছিল তখন মানুষ বলতো এরকম, স্যার এটা উঠতে হলে মানে দাঁড়ায় থাকলে মানুষ ধাক্কায় উঠে দেয়। ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন মনে করলা সব এরকম পরিস্থিতিতে তুমি এই ব্রিজটা পার হয়ে ওই পাশে গেছো। এই ব্রিজটার দৈর্ঘ্য মনে করলা 100 মিটার। পার হয়ে ওই পাশে গিয়া যাইতে যাইতে 20টা ধাক্কা খাই নিছো। কয়টা ধাক্কা খাইছো? 20টা। তাইলে
এরকম সময় কি ছিল না যে ধাক্কা খাও নাই? ছিল। কিন্তু 20টা ধাক্কা খাইছো মানে কি, 100-রে যদি আমি 20 দিয়ে ভাগ দেই তাহলে গড়ে 5 মিটার পর পর ধাক্কা খাইছো নাকি? আমি কি এরকম বলতে পারি যে তুমি 5 মিটার পর পর গড়ে ধাক্কা খাইছো, কিন্তু আসলে কিন্তু সব জায়গায় ধাক্কা খাও নাই। ব্রিজটার মধ্যে যখন হাঁটছো তখন ধাক্কা নাই, কিন্তু উঠার সময় নামার সময় লোকজন বেশি তখন ধাক্কা খাই। কিন্তু যখন হিসাবটা আসলো তখন কি গড় হিসাব আসলো না? কারণ আমরা কি সব কুলাইতে পারবো না যে এই দিয়ে টেপ দিয়ে মাইপা মাইপা গেলাম যে এতটুকু ধাক্কা খাই নাই, এখানে একটা ধাক্কা এরপর আরেকটা ধাক্কা, এরকম মাপাকে আমার জন্য কঠিন। আবার গ্যাসের ক্ষেত্রে কণাগুলি কি একটা দুইটা থাকে, কোটি কোটি কণা থাকে। তাহলে সব হিসাব না করে আমরা কি করছি, একটা গড় হিসাব করতে চাই। কি করতে চাই? তার মানে গড়ে কত দূরত্ব একটা গ্যাসীয় কণা ধাক্কা বিহীন ভাবে গেছে, ফ্রি ভাবে গেছে, এটার নাম দিছি ফ্রি পাথ, মুক্ত পথ। এবং গড় হওয়ার কারণে নাম কি? গড় মুক্ত পথ। ক্লিয়ার? ওটাই গড় মুক্ত পথ। কোন গ্যাসীয় কণা কণার কোন গ্যাসীয় কণার পাশাপাশি দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বকে কোন গ্যাসীয় কণার পাশাপাশি দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বকে কি বলে বাচ্চারা? গড় মুক্ত পথ বলে। কোন গ্যাসীয় কণার পাশাপাশি দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বকে কি বলে বাচ্চারা? গড় মুক্ত পথ বলে। তাহলে একটা গ্যাসীয় কণা ব্রাউনিয়ান মুভমেন্টে গতিশীল থাকে, কখনো দিক যায়, কখনো দিক যায়, কখনো এখানে আসে, কখনো ওইখানে যায়, কখনো ওইখানে যায়। তাহলে এই যে সে ব্রাউনিয়ান মুভমেন্টে গতিশীল থাকলো, গতিশীল থাকার সময় ধরে নিলাম সে এস পরিমাণ দূরত্ব অতিক্রম করলো, এতে এন সংখ্যক ধাক্কা খাইলো। তাহলে এন সংখ্যক ধাক্কা খাইতে যদি এস দূরত্ব যায়, তাহলে একটা ধাক্কা খাইতে কি পরিমাণ দূরত্ব যায়? এস বাই এন। তাহলে সেই ক্ষেত্রে গড় মুক্ত পথ ল্যামডা ইকুয়াল টু কত? এস বাই এন। বুঝছো না? বুঝো না? গড় মুক্ত পথকে আমরা ল্যামডা দিয়ে লিখি, তাহলে ল্যামডা ইকুয়াল টু কি পাইলাম? হোয়াট ইজ এস? ওই বিজ্ঞানী দেখতে লাভ নাই, আমার দেখি তাহলে যদি ভালো হয়। হ্যাঁ, বিজ্ঞানী দেওয়া লাগবে, আমার দেখি। ঠিক আছে, তাহলে অতিক্রান্ত দূরত্বকে কি দিয়ে ভাগ দিবি? ধাক্কার সংখ্যা কি দ্বারা? ধাক্কার সংখ্যা, কলিশন সংখ্যা, সংঘর্ষের সংখ্যা দিয়ে ভাগ দিলে যে দূরত্ব পাওয়া যায় সেটার নাম কি হবে? গড় মুক্ত পথ পাওয়া যায়। একজন বিজ্ঞানী ছিল, সেই বিজ্ঞানীর নাম ক্লসিয়াস। সেই ক্লসিয়াস এই গড় মুক্ত পথ বের করার একটা আইডিয়া বের করলো। সে দেখাইলো এইখানে যদি একটা গ্যাসীয় কণা থাকে, ধরে নিলাম এটা এ কণা, আমরা ধরে নিলাম গ্যাসের প্রত্যেকটা কণা সুষম, প্রত্যেকটার ব্যাস সমান, ভর সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান। তাহলে সেই ক্ষেত্রে গোলাকার গোলক আকৃতির গ্যাসীয় কণার ব্যাসকে ধরলাম সিগমা। ব্যাস কত? তাহলে সেই ক্ষেত্রে এইখান থেকে শুরু করে এর গায়ে গায়ে লাগানো আরেকটা কণা কল্পনা করলাম, এর গায়ে গায়ে লাগানো আরেকটা কণা কল্পনা করলাম। তাহলে প্রত্যেকটার ব্যাস কত? ব্যাসার্ধ কত? সিগমা বাই 2। তাহলে আমরা কি বলতে পারি এই কণার কেন্দ্র থেকে এই কণার কেন্দ্রের দূরত্ব সিগমা বাই 2? ও, দেখলাম ঠিক আছে কিনা। তাহলে দূরত্ব কতটুকু হবে? সিগমা। এখন এই কণাটা যদি দৌড় দেয়, ধরলাম এল দূরত্ব অতিক্রম করলো, কত দূরত্ব? তাহলে এই এল দূরত্ব অতিক্রম করার সময় বিজ্ঞানী ক্লসিয়াস কল্পনা করে নিয়েছিল যে সবগুলি কণা স্থির, শুধু এই কণাটা দৌড় দিতেছে। মানে এর পাশে আশপাশে সবাই স্থির, শুধু কে দৌড় দিছে? এ নাম্বার কণাটা দৌড় দিছে, বি কণা আর সি কণা চায় চায় দেখতেছে। এখন যদি কি হয়, এই এ কণা এই সরল রৈখিক পথে দৌড় দেয়, বি আর সি কণা যদি চায় চায় দেখে, এমন যদি হয় এই বি কণা বা সি কণার কেন্দ্রের দূরত্ব এ কণার কেন্দ্রের দূরত্ব থেকে সিগমা থেকে বেশি দূরে থাকে, তাহলে সংঘর্ষ হবে না। যদি সিগমা থেকে কম দূরে থাকে, সর্বোচ্চ সিগমা থাকলেও সংঘর্ষ হওয়ার একটা পসিবিলিটি আছে। যদি এরকম হয় একটা কণা এইখানে আছে, তাইলে কিন্তু এই কণা দৌড় দেওয়ার সময় তার গায়ে লাগবে না।
কিন্তু কণাটা যদি কি থাকে বলতো এইখানে থাকে, তখন কি হবে? এই কণাটা দৌড় দেওয়ার সময় তার গায়ে কি হবে? সংঘর্ষে লিপ্ত হবে। তাহলে ভাষাটা সে এইভাবে ইউজ করছে বিজ্ঞানী ক্লসিয়াস। সে বলছে এই এ কণাটা দৌড় দেওয়ার সময়, গতিশীল হওয়ার সময় যে সকল কণার কেন্দ্র এ কণার কেন্দ্র থেকে সিগমা অথবা তার থেকে কম দূরে, শুধুমাত্র তাদের সাথেই সংঘর্ষ হবে। কথা বুঝতেছ? যদি বেশি দূরে হয় সংঘর্ষ হবে না। আরো সুন্দর করে বলল সে, সে এইখানে দেখো এই সিগমা ব্যাসার্ধ এবং এল দৈর্ঘ্যের একটা সিলিন্ডার কল্পনা করলো। সে বলছে যে সকল কণার কেন্দ্র এই সিলিন্ডারের ভিতরে থাকবে, শুধুমাত্র তাদের সাথেই সংঘর্ষ হবে, অন্য কারোর সাথে সংঘর্ষ হবে না। কথা বুঝছো? পরবর্তীতে সে আরো কাহিনী টাহিনী করে সে আমাদেরকে গড়মুক্ত পথের একটা সমীকরণ দেখাইলো। সেই সমীকরণটা হচ্ছে ল্যামডা ইকুয়াল টু 1/পাই সিগমা স্কোয়ার এন। এখানে সিগমা কি? ব্যাস। তাহলে সিগমাটা হচ্ছে প্রতিটি অণুর ব্যাস। ব্যাস দেওয়া থাকলে আলহামদুলিল্লাহ, নাইলে 2 অ্যাংস্ট্রম, মানে 2 × 10⁻10 মিটার। আর এনটা কি? এই এনটা হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা। কত আয়তনে? একক আয়তনে অণুর সংখ্যা দেওয়া থাকলে আলহামদুলিল্লাহ। আর যদি দেওয়া না থাকে, আমরা জানি মোলার আয়তনে অ্যাভোগাড্রোর সংখ্যক অণু থাকে নাকি? তাহলে একক আয়তনে কতটুকু অণু থাকবে? অ্যাভোগাড্রোর সংখ্যক বাই কত? ভিএম। তাহলে এন এর মানটা কি দিয়ে লিখবো? এন এ বাই কত? ভিএম। তাহলে কি লিখতে পারবো? নিচে কি? পাই সিগমা স্কোয়ার এন এ, উপরে কি চলে আসবে? ভিএম, মোলার আয়তন। আন্ডারস্ট্যান্ড? বুঝছো না বুঝুন? আচ্ছা, আরো একটা কথা সে আমাদেরকে শিখিয়েছে। সে কি বলছে? সে বলছে আমরা যে ল্যামডা ইকুয়াল টু 1/পাই সিগমা স্কোয়ার এন নিলাম, সে ধরে নিয়েছে, ধরি একটি কণার ভর, একটি অণুর ভর এম। তাহলে এন সংখ্যক অণুর ভর কত? এম এন। এন সংখ্যক অণু কিসে থাকে? বলো বলো, এন সংখ্যক অণু কিসে থাকে? একটু আগে লিখছি কিন্তু। একক আয়তনে থাকে না? কিসে থাকে? তাহলে আমরা কি বলতে পারি? এম এনটা হচ্ছে একক আয়তনের ভর। না বললে বুঝো, না বললে জিজ্ঞেস করো। একটা অণুর ভর এম, এন সংখ্যক অণুর ভর কত? এম এন। এন সংখ্যক অণু কিসে থাকে? একক আয়তনে। তার মানে আমি বলতে পারি একক আয়তনের ভর এম এন। একক আয়তনের ভরকে কি বলে? ঘনত্ব না? একক আয়তনের ভরকে কি বলে? তাহলে আমরা কি বলতে পারি? ঘনত্ব মানে এম এন। ঘনত্ব মানে কি? এখন আমি যদি উপরে স্মল এম আর নিচে স্মল এম দিয়ে গুণ দেই, তাহলে তোমার কোনো ইস্যু আছে? ইস্যু আছে? তাহলে সেই ক্ষেত্রে আমরা কি এরকম লিখতে পারি? m/পাই সিগমা স্কোয়ার রো। পাই না? পাই না? তার মানে ল্যামডার সাথে রোর সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। তার মানে ঘনত্ব যত বাড়বে ল্যামডার মান কমবে। কেন? সংঘর্ষ বাড়বে। ঘনত্ব বাড়তেছে মানে কি? অণু বাড়তেছে। অণু বাড়লে কি? সংঘর্ষ বাড়বে। সংঘর্ষ বাড়লে কি? ল্যামডা কমবে। বুঝছেন না? বুঝুন। কথা ক্লিয়ার? কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এরকম কোন গ্যাসীয় কন্টেইনার পাওয়া যাবে না যেখানে একটা নায়ক নায়িকা অণু আছে। মানে এখানে কি ধরছি? এ অণু দৌড়াইতেছে, বাকি ছায়া ছায়া দেখতেছে, নায়ক নায়িকা নাচতেছে, বাকিরা দেখতেছে। তাহলে বাস্তবে কি এরকম পসিবল? তার মানে বাস্তবে কি এরকম কোন গ্যাস আছে যে একটা দৌড়াইতেছে আর বাকি ছায়া ছায়া দেখতেছে? এরকম হয়? এরকম কোনোদিন পসিবল না। কিন্তু ক্লসিয়াস খুব সুন্দরভাবে এটা এক্সপ্লেইন করার কারণে আমরা এই সমীকরণটা তোমাদের দেখাইলাম যে এইভাবে সহজে এক্সপ্লেইন করা যায়। কিন্তু ক্লসিয়াসের সমীকরণ দিয়ে অঙ্ক করলে সেই অঙ্কের মান আর পরীক্ষালব্ধ মান এক হবে। কারণ গ্যাসীয় কণাগুলিরে ক্লসিয়াস চিন্তা করতে একটা গতিশীল, বাকিগুলি কি স্থির। বাস্তবতা কি? যখন এই এ কণাটা দৌড় দিবে, এই কন্টেনারের ভিতরে যে কণাগুলি আছে তাদের সাথে অবশ্যই সংঘর্ষ হবে। কিন্তু যারা বাইরে আছে তারাও তো কিছু গিয়া দৌড়ে দৌড়ে গিয়ে তারা ধাক্কা ধুক্কা দিয়ে আসতে পারে।
পারে না পারে না? বাইরে থেকে একটা কণা গিয়ে তারা ধাক্কা দিতে পারে না পারে না? তার মানে আমরা যে কল্পনা করছিলাম এখানে যতগুলি সংঘর্ষ পসিবিলিটি আছে তার থেকে আরো বেশি সংঘর্ষ হবে। আর বেশি সংঘর্ষ হইলে কি হবে? গড়মুক্ত পথ কমে যাবে। তার মানে আমরা যা কল্পনা করছি তার থেকে গড়মুক্ত পথ আর একটু কি কম, কারণ কি সংঘর্ষ বাইরে গেছে। তাহলে সেই ক্ষেত্রে ক্লসিয়াস আমাদেরকে যা শিখাইছে তার উপর বেস করে বিজ্ঞানী ম্যাক্সওয়েল কে আরেকটা সমীকরণ দিচ্ছে যার সাথে পরীক্ষালব্ধ মান মিলে গেছে। তাহলে ম্যাক্সওয়েল বলছে ল্যামডার মানটা হবে 1/π∼² হবে, এতে কোনো সন্দেহ নাই। একটা √2 দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি, তাহলে √2 দিয়ে ভাগ দিলে মানটা কমে যাবে এবং সেটার সাথে পরীক্ষালব্ধ মান মিলে গেছে। ইভেন আরেকজন বিজ্ঞানী ছিল, বিজ্ঞানী বোল্টজম্যান। ও আচ্ছা ঠিক আছে, বোল্টজম্যান। এই বোল্টজম্যান ও কি করছে বলতো, আরেকটা সমীকরণ দিছে, সেও দেখাইছে কণাগুলি সবাই গতিশীল। দেখায় সে আরেকটা সমীকরণ আমাদেরকে প্রুফ করে দেখাইছে, সেটা হচ্ছে 3/4πσ²n। দেখছি তার মানও মিলে গেছে। কেন? কারণ 1/√2 মান যা 3/4 এর মান একদম কাছাকাছি এক, খুব কাছাকাছি সেম। সেজন্য এই মান আর এই মান কি একই হয়। সেজন্য আমাকে যদি কেউ বলে গড়মুক্ত পথ কত, তাহলে আমরা কি করব? এই সূত্র দিয়ে অঙ্ক করব, ম্যাক্সওয়েল দিয়ে অঙ্ক করব। কি দিয়ে করব? ম্যাক্সওয়েল দিয়ে অঙ্ক করব। কিন্তু যদি কেউ কোট করে দেয় যে ক্লসিয়াসের সমীকরণ দিয়ে বের করো, বোল্টজম্যানের দিয়ে বের করো, তাহলে তুমি ওটা দিয়ে করতে হবে। আর কেউ কিছু না বললে ম্যাক্সওয়েলেরটা দিয়ে করো। আন্ডারস্ট্যান্ড? কঠিন কিছু, সুন্দর করে উঠাই। আচ্ছা, আরেকটা আরেকটা ছোট্ট কথা বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে গ্যাসীয় কণা যখন দৌড় দেয়, গ্যাসীয় কণা যখন দৌড় দেয় তখন গড়মুক্ত পথকে যদি ল্যামডা চিন্তা করি, তাহলে চিন্তা করো 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? সিআরএমএস না? দূরত্ব কত? সিআরএমএস। তাহলে আলটিমেটলি সিআরএমএস দূরত্ব অতিক্রম হয়, উল্টা করে লিখতে পারি, সিআরএমএস দূরত্ব অতিক্রম করে 1 সেকেন্ডে। তাহলে ল্যামডা দূরত্ব অতিক্রম করে কয় সেকেন্ডে বলো তো? একক দূরত্ব, তাহলে ল্যামডা/সিআরএমএস না? বুঝছো না? বুঝো না? এক দূরত্ব হবে 1/সিআরএমএস, ল্যামডা দূরত্ব হবে ল্যামডা কত? সিআরএমএস। তাহলে এটা কি বলতো? ল্যামডা দূরত্ব অতিক্রম করতে সময়। তাহলে আমরা কি বলতে পারি যে এটা হচ্ছে ল্যামডা দূরত্ব পর একটা সংঘর্ষ লিখতে হবে, ল্যামডা পর পর একটা কি সংঘর্ষে লিপ্ত হবে। তাহলে আমরা কি বলতে পারি যে পাশাপাশি দুইটা সংঘর্ষের মধ্যবর্তী সময় হচ্ছে এত। বুঝে আসে না? আসে না? তার মানে পাশাপাশি পাশাপাশি দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময় ব্যবধান, এটা কত বলতো? ল্যামডা/সি। বুঝছো? আচ্ছা, আরেকটা কথা একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে ল্যামডা/সিআরএমএস সময় পর বা সেকেন্ড পর সংঘর্ষ হয় কয়টা? একটা না? তাহলে 1 সেকেন্ড পর সংঘর্ষ হবে কয়টা? সিআরএমএস/ল্যামডাটা না? তাহলে আমরা কি বলতে পারি এটাই হচ্ছে প্রতি সেকেন্ডে সংঘর্ষ সংখ্যা? এটাই কি? তাহলে প্রতি সেকেন্ডে সংঘর্ষ সংখ্যা কত? সেটা কত বলতো? সিআরএমএস/কত ল্যামডা। বুঝছো? আমি এভাবে মনে রাখি, পেস লাগায় যায়, সেজন্য আমি এভাবে মনে রাখি সিআরএমএস/ল্যামডা। সিআরএমএস এর একক কি? মিটার পার সেকেন্ড। আর ল্যামডার একক কি? মিটার। মিটার মিটার কাটলে একক কি? পার সেকেন্ড। তাহলে পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ড। তাহলে যদি প্রতি সেকেন্ডে সংঘর্ষ সংখ্যা চায় তার মানে এককটা হবে পার সেকেন্ড। তাহলে এই যেভাবে পার সেকেন্ড। আর যদি কি হয় পাশাপাশি দুটি সংঘর্ষের মধ্যে সময়, সময় মানে একক সেকেন্ড, তাহলে ল্যামডার একক মিটার। এটা কি? মিটার পার সেকেন্ড। মিটার মিটার কাটা, সেকেন্ড উপরে উঠলে পার সেকেন্ড, উপরে উঠলে সেকেন্ড হয়ে যায়। তাহলে এটার এককটা কি হবে? সেকেন্ড। বুঝছি।